বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক জিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক বেন হরোভিটসের লেখা দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস বইটি। নেতৃত্ব এবং উদ্যোগের জগতে সাফল্যের পথ কখনো সরল এবং সহজ হয় না। দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস এমন একটি বই যা এই জটিলতা এবং অসুবিধাগুলিকে বুঝতে এবং সেগুলি মোকাবেলা করার পথ দেখায়। বেন হরোভিটস একজন সফল উদ্যোক্তা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট। তার অভিজ্ঞতার মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে আসল নেতৃত্ব কঠিন পরিস্থিতিতে কিভাবে বিকশিত হয়। এই বইটি কেবল ব্যবসা পরিচালনার প্রযুক্তিগত দিকগুলির ওপর মনোযোগ দেয় না, বরং একজন নেতাকে যে মানসিক এবং আবেগিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হয় সেগুলির ওপরও আলোকপাত করে। যখন সিদ্ধান্ত নেওয়া অসম্ভব মনে হয়, যখন ব্যর্থতার ভয়ে ঘিরে থাকেন এবং যখন সবকিছু আপনার বিরুদ্ধে মনে হয়, তখন কিভাবে সঠিক পদক্ষেপ নেওয়া যায়, এটাই এই বইয়ের মূল সারাংশ। এই বইটি কেবল কৌশল শেখায় না, বরং সংগ্রামের মধ্যে থেকে উঠে আসার অনুপ্রেরণাও দেয়। আপনি যদি একটি স্টার্টআপের প্রতিষ্ঠাতা হন, একজন ম্যানেজার হন বা জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই বইটি আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি এবং দিক নির্দেশনা দেবে। সবসময় আপনার চারপাশে থাকা এবং সবসময় আপনার পাশে দাঁড়ানো মানুষের মধ্যে পার্থক্য বুঝুন। বইটিতে বেন হরোভিটস নেতৃত্ব এবং সম্পর্কের গভীরতাকে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমাদের বোঝা উচিত যে আমাদের উপস্থিতিতে থাকা প্রতিটি ব্যক্তি সবসময় আমাদের ভালোর জন্য উপস্থিত থাকে না। জীবনে অনেক মানুষ আমাদের চারপাশে থাকে, কিন্তু এটি জরুরি নয় যে তারা আমাদের কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়াবে। যখন সবকিছু ঠিকঠাক চলে, তখন মানুষ আপনার সাফল্য এবং সম্পদের কারণে আপনার সঙ্গী হয়, কিন্তু সত্যিকারের সঙ্গী তারাই যারা আপনার ব্যর্থতা, সংগ্রাম এবং কঠিন সময়েও আপনার পাশে থাকে। বেন ব্যাখ্যা করেছেন যে এটি বোঝা জরুরি যে কেবল উপস্থিতি বন্ধুত্ব বা অনুগত্যের প্রমাণ নয়। একজন সত্যিকারের সঙ্গী সে যে আপনার খারাপ সময়ে আপনাকে সমর্থন দেয়, আপনার ভুলগুলি শুধরে দেয় এবং কঠিন সিদ্ধান্তে আপনার পাশে থাকে। বেনের জীবন থেকে একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ এই ধারণাটিকে স্পষ্ট করে। যখন বেন তার কোম্পানি অফসওয়্যার শুরু করেছিলেন, তখন তিনি শুরুর দিনগুলিতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্থনৈতিক সমস্যা ছিল, বাজারে প্রতিযোগিতা ছিল এবং কোম্পানির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল। তার টিমে অনেকে ছিল যারা শুরুতে তার সাথে যুক্ত হয়েছিল, কিন্তু যেই সমস্যা বাড়তে শুরু করলো, তারা কোম্পানি ছেড়ে চলে গেল। কেউ কেউ তো সমালোচনাও শুরু করে দিল। বেন বুঝতে পারলেন যে এই মানুষগুলি কেবল তার সফল হওয়া পর্যন্তই তার সাথে ছিল, কিন্তু এই কঠিন সময়ে তার কো-ফাউন্ডার মার্ক অ্যান্ডারসন তার সঙ্গ ছাড়েননি। মার্ক কেবল কোম্পানির প্রতিটি কঠিন সিদ্ধান্তে বেনের পাশে ছিলেন না, বরং তিনি নিশ্চিত করেছিলেন যে বেন মানসিকভাবে শক্তিশালী থাকেন। তিনি অর্থনৈতিক সিদ্ধান্তে সাহায্য করেছিলেন, সমস্যার সমাধান করেছিলেন এবং টিমকে অনুপ্রাণিত করেছিলেন। এটি তাদের সঙ্গেরই ফল ছিল যে অফসওয়্যার অবশেষে $1.6 বিলিয়ন বিক্রি হয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের সেই মানুষগুলিকে চিনতে হবে যারা আমাদের ব্যর্থতা এবং সংগ্রামের সময়ও আমাদের পাশে থাকে। এই মানুষগুলি আমাদের সত্যিকারের সঙ্গী। সবসময় আপনার চারপাশে থাকা মানুষগুলি জরুরি নয় যে আপনার সত্যিকারের সমর্থক হবে। সত্যিকারের সঙ্গী তারাই যারা আপনার কঠিন সময় আপনার পাশে থাকে। বেন হরোভিটসের এই শিক্ষা কেবল ব্যবসাতেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আপনার জীবনে এমন মানুষগুলিকে চিনুন এবং তাদের গুরুত্ব দিন। বৃষ্টির পর ছাতা বোঝা হয়ে যায়, যখন লাভ শেষ হয়ে যায় তখন অনুগত্য শেষ হয়ে যায়। এই প্রবাদটি গভীর জীবন সত্যকে উন্মোচন করে। যখন পরিস্থিতি অনুকূল থাকে, মানুষ আপনার সাথে থাকে, কিন্তু যেই লাভ শেষ হয়ে যায় তাদের অনুগত্যও শেষ হয়ে যায়। এটি আবেগিক এবং সামাজিক সম্পর্কের সেই তিক্ত সত্য যা প্রতিটি ব্যক্তি জীবনে কখনো না কখনো অনুভব করে। যখন বৃষ্টি হয়, ছাতা আমাদের জন্য একটি সুরক্ষা কবচ হয়ে ওঠে। এটি আমাদের বৃষ্টির ফোঁটা থেকে বাঁচায় এবং আমাদের সাহায্য করে, কিন্তু যেই বৃষ্টি শেষ হয় সেই ছাতা একটি বোঝা হয়ে যায়। আমরা এটাকে সাথে রাখতে দ্বিধা করি এবং এটাকে ছেড়ে দেওয়ার কথা ভাবি। একইভাবে যতক্ষণ আমরা কোনো ব্যক্তি বা সম্পর্ক থেকে লাভ পাই, আমরা সেটাকে বজায় রাখি, কিন্তু যেই পরিস্থিতি বদলায় এবং সেই লাভ শেষ হয়ে যায়, আমাদের আগ্রহ এবং অনুগত্য শেষ হয়ে যায়। অনুগত্য এবং লাভের সম্পর্ক, এই ধারণার গভীর সম্পর্ক ব্যক্তিগত এবং প্রশাসনিক জীবনের সাথে জড়িত। ব্যক্তিগত সম্পর্কগুলিতে প্রায়শই দেখা যায় যে কিছু মানুষ কেবল তখনই আপনার সাথে থাকে যখন তাদের আপনার কাছ থেকে কোনো ধরনের সুবিধা পায়। তারা আপনার ভালো সময় আপনার কাছাকাছি থাকে,
কিন্তু যেই আপনি সমস্যার মুখোমুখি হন তার অদৃশ্য হয়ে যায়। 2. ব্যবসা এবং প্রশাসনিক জীবনে অনেক কর্মচারী বা অংশীদার কোম্পানির লাভজনক সময়ে আনুগত্য দেখায়, কিন্তু যখন ব্যবসা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যায় তখন তাদের মধ্যে অনেকেই তাদের প্রতিশ্রুতি ভুলে যায়। একবার একজন উদ্যোক্তা তার শুরুর দিনগুলিতে তার বন্ধু এবং অংশীদারদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। যখন তার ব্যবসা বাড়ছিল তখন সবাই তার প্রশংসা করেছিল এবং পাশে দাঁড়িয়েছিল, কিন্তু যখন বাজারে মন্দা এলো এবং তার ব্যবসা লোকসানে চলে গেল তখন সেই মানুষগুলি ধীরে ধীরে দূরে সরে গেল। কেবল তার একজন পুরনো বন্ধু প্রতিটি পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়ে গেল এবং তাকে অনুপ্রাণিত করতে থাকল। এটি বন্ধুত্ব এবং সত্যিকারের অনুগত্যেরই উদাহরণ ছিল। কখনো কখনো নিজেকে বিশ্বের থেকে বিচ্ছিন্ন করা জরুরি, যাতে আপনি নিজেকে রিসেট করতে পারেন। আজকের দ্রুতগতি এবং ব্যস্ত বিশ্বে আমরা প্রায়শই নিজেদের জীবনে এত জড়িয়ে পড়ি যে নিজেদের এবং নিজেদের মানসিক শান্তিকে উপেক্ষা করি। প্রতিদিন প্রযুক্তি, কাজ, দায়িত্ব এবং বাইরের কোলাহল দিয়ে ঘেরা থাকি। এমন পরিস্থিতিতে নিজেকে রিসেট করতে এবং নিজের মানসিক ও আবেগিক স্বাস্থ্যকে উন্নত করতে কিছু সময়ের জন্য বিশ্বের থেকে আলাদা হওয়া অত্যন্ত জরুরি হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া, সংবাদ এবং প্রযুক্তিগত সরঞ্জাম থেকে আমরা প্রতি মুহূর্তে তথ্য পেতে থাকি। এটি মস্তিষ্কের উপর ভারী চাপ সৃষ্টি করতে পারে। প্রতিদিনের দৌড়ঝাঁপ, কাজের চাপ এবং অন্যদের প্রত্যাশা আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্লান্ত করে তোলে। ক্রমাগত বাইরের বিশ্বের সাথে যুক্ত থাকার কারণে আমরা নিজেদের ভেতরের চিন্তা এবং অনুভূতি থেকে দূরে সরে যাই। নিজেকে রিসেট করার গুরুত্ব: 1. মানসিক শান্তি অর্জন। যখন আপনি কিছু সময়ের জন্য নিজেকে বিশ্বের থেকে আলাদা করেন তখন আপনি আপনার চিন্তাগুলিকে স্পষ্টভাবে শুনতে পারেন। এটি আপনাকে শান্ত এবং ভারসাম্যপূর্ণ অনুভব করতে সাহায্য করে। 2. শক্তি পুনরুদ্ধার। বিরতি নেওয়ার ফলে আপনার মানসিক এবং শারীরিক শক্তি পুনরায় পূর্ণ হয়, যার ফলে আপনি নতুন শক্তি নিয়ে আপনার দায়িত্বগুলি সামলাতে পারেন। 3. নিজেকে বোঝা। যখন আপনি কিছু সময় একা কাটান তখন আপনি আপনার উদ্দেশ্য এবং প্রাধান্যগুলিকে আরও ভালোভাবে বুঝতে পারেন। নিজেকে কিভাবে রিসেট করবেন? 1. আপনার ফোন, ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়া থেকে কিছু সময়ের জন্য দূরত্ব তৈরি করুন। এটি আপনার মানসিক ক্লান্তি কমাবে। 2. ধ্যান এবং যোগ আপনাকে আপনার ভেতরের দিকে তাকাতে এবং শান্তি অনুভব করার সুযোগ দেয়। এটি আপনার মনকে শান্ত করে। 3. বাইরে সময় কাটান, যেমন কোনো পার্কে যান বা পাহাড়ে ভ্রমণ করুন। প্রকৃতি আপনাকে সতেজ অনুভব করাবে। 4. নিজের সাথে সময় কাটান, বই পড়ুন, গান শুনুন বা আপনার অনুভূতিগুলি লিখুন। কোনো চাপ ছাড়াই নিজেকে বিশ্রাম নিতে দিন। এটি কেবল আপনার শরীর নয়, আপনার আত্মাকেও বিশ্রাম দেবে। নিজেকে রিসেট করার জন্য কখনো কখনো বিশ্বের থেকে নিজেকে আনপ্লাগ করা জরুরি হয়। এই পদক্ষেপ কেবল আপনার মানসিক এবং আবেগিক স্বাস্থ্যকে উন্নত করে না, বরং আপনার জীবনকে নতুন দিকও দেয়। তাই নিজের জন্য সময় বের করুন এবং আপনার ভেতরের শান্তিকে আবার খুঁজে বের করুন। ভিড়ের কথা শুনবেন না, নিজের আত্মার কথা শুনুন। নিজের পথ নিজেই বেছে নিন। জীবনে প্রায়শই আমাদের দুটি পথের মধ্যে একটি বেছে নিতে হয়: ভিড়ের কথা শোনা অথবা নিজের আত্মার আহ্বানে মনোযোগ দেওয়া। এই সিদ্ধান্ত সহজ নয়, কারণ সমাজের প্রত্যাশা এবং অন্যদের মতামত আমাদের প্রভাবিত করে। কিন্তু সত্যিকারের সন্তুষ্টি এবং সফলতা তখনই আসে যখন আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বর শুনি এবং নিজের জীবনের পথ নিজেই নির্ধারণ করি। ভিড়ের আওয়াজ সমাজ, পরিবার, বন্ধু এবং বাইরের বিশ্বের সেই প্রত্যাশা এবং ধারণাগুলি থেকে তৈরি হয় যা আমাদের বলে যে আমাদের কি করা উচিত এবং কিভাবে করা উচিত। এই বাইরের চাপ আমাদের অনেক সময় বিভ্রান্ত করে তোলে। 1. সমাজের চাপ। মানুষ প্রায়শই আমাদের তানের সংজ্ঞা অনুযায়ী সঠিক এবং ভুলের অনুসরণ করতে বলে। 2. তুলনার জাল। অন্যদের সাফল্য এবং জীবনযাত্রার সাথে তুলনা করা আমাদের নিজেদের পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। 3. নিজের পরিচয় হারানো। ভিড়ের কথা শুনতে শুনতে আমরা নিজেদের স্বপ্ন, ইচ্ছা এবং প্রাধান্যগুলিকে ভুলে যাই। ভিড়ের কথা শুনলে আমরা আমাদের আসল ক্ষমতা এবং সম্ভাবনাকে উপেক্ষা করি। আমাদের আত্মা আমাদের সত্যিকারের অস্তিত্বের প্রতীক। এটি আমাদের আসল পরিচয়, স্বপ্ন এবং উদ্দেশ্যর সাথে যুক্ত করে। যখন আমরা আমাদের আত্মার কথা শুনি তখন আমরা সেই পথে চলি যা আমাদের জন্য সঠিক, যদিও সেই পথ অন্যদের প্রত্যাশা থেকে আলাদা হয়। 1. আত্মসন্তুষ্টি। যখন আমরা আমাদের আত্মার কথা শুনি তখন আমরা আমাদের সিদ্ধান্তগুলিতে সন্তুষ্টি এবং শান্তি পাই। 2. স্বাধীনতার অভিজ্ঞতা।
নিজের পথ নিজে বেছে নেওয়ার ফলে আমরা নিজেদের জীবনের মালিক হওয়ার অনুভূতি পাই। 3. ঐন্নিকতার বিকাশ। প্রতিটি মানুষের আত্মা আলাদা। নিজের আত্মার কথা শুনে আমরা আমাদের ঐন্নিকতার ইতিহাস নিয়ে বাঁচি। 1. ভিড়ের কোলাহল থেকে দূরে থেকে শান্ত সময় কাটান। ধ্যান এবং আত্মচিন্তা থেকে আপনার গভীর অনুভূতি এবং ইচ্ছাগুলিকে বুঝুন। 2. আপনার আত্মা প্রায়শই আপনাকে ইঙ্গিত দেয়। আপনার অনুভূতি এবং ভেতরের চিন্তাগুলিকে উপেক্ষা করবেন না। 3. অন্যদের মতামত গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তাদের আপনার সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। 4. যে জিনিস আপনাকে আনন্দ দেয় এবং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে মিলে যায় সেটিকে প্রাধান্য দিন। 5. আত্মার কথা শোনা একটি ধীর প্রক্রিয়া। এর ওপর ভরসা রাখুন এবং ধৈর্য বজায় রাখুন। আপনি পিছিয়ে থাকা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কেবল শারীরিক পরিশ্রম এবং প্রচেষ্টাই জরুরি নয়, বরং আমাদের মানসিক অবস্থা এবং চিন্তাভাবনাও ততটাই গুরুত্বপূর্ণ। আমাদের চিন্তাগুলি আমাদের দিক এবং গতিকে নির্ধারণ করে। কিন্তু যদি আমাদের চিন্তাগুলি নেতিবাচক, ভীতিকর বা আত্মসন্দেহপূর্ণ হয়, তাহলে তারা আমাদের এগিয়ে যেতে বাধা দিতে পারে। এমন চিন্তাগুলি আমাদের অতীতে বেঁধে রাখে এবং আমাদের ভবিষ্যৎকে ব্যাহত করে। এগুলি সেই নেতিবাচক এবং সীমাবদ্ধ চিন্তাভাবনা যা আমাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে বাধা দেয়। 1. যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে? এই চিন্তা আমাদের পদক্ষেপ নেওয়ার আগেই থামিয়ে দেয়। 2. আমি কি এটা করতে পারবো? এই প্রশ্ন আমাদের আত্মবিশ্বাসকে শেষ করে দেয়। 3. আমাদের পূর্বের অভিজ্ঞতা এবং ভুলগুলি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা আগে ভুল করেছি এবং আমরা আবার ব্যর্থ হতে পারি। 4. অন্যদের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করা এবং এই ভেবে যে আমি কখনো তেমন হতে পারবো না। পেছিয়ে থাকা চিন্তাগুলি কেবল আমাদের মানসিক শান্তিকেই নষ্ট করে না, বরং আমাদের লক্ষ্য এবং অগ্রগতিতেও বাধা সৃষ্টি করে। 1. নেতিবাচক শক্তির সঞ্চার। এই চিন্তাগুলি আমাদের চিন্তাভাবনা এবং শরীরে নেতিবাচক শক্তি তৈরি করে। 2. আত্মবিশ্বাসের অভাব। যখন আমরা বারবার নিজেদের ওপর সন্দেহ করি, তখন আমাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়। 3. কাজে বাধা। যখন আমরা নিজেদের চিন্তাভাবনা নিয়েই লড়াই করতে থাকি, তখন আমাদের কাজে মনোযোগ কেন্দ্রীভূত করা কঠিন হয়ে পড়ে। 4. এগিয়ে যেতে দেরি। এই চিন্তাগুলি আমাদের সিদ্ধান্ত নিতে দেরি করায় এবং আমাদের সাফল্যের সময় দূরে সরে যায়। 1. সবার আগে সেই চিন্তাগুলিকে চিহ্নিত করুন যা আপনাকে পেছিয়ে টানছে। নিজের চিন্তাভাবনা বোঝা প্রথম পদক্ষেপ। 2. প্রতিটি নেতিবাচক চিন্তাকে একটি ইতিবাচক চিন্তার দ্বারা প্রতিস্থাপন করুন। যেমন, আমি ব্যর্থ হতে পারি কে বদলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। 3. অতীতের ভুলগুলিকে শিক্ষারূপে নিন, কিন্তু সেগুলিকে আপনার বর্তমান এবং ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে দেবেন না। 4. আপনার ক্ষমতার এবং দক্ষতার ওপর ভরসা রাখুন। প্রতিটি মানুষের নিজের সমস্যা সমাধান করার শক্তি আছে। 5. ধ্যান এবং মানসিক অনুশীলন আপনাকে আপনার চিন্তাগুলিকে স্থির করতে সাহায্য করে। 6. ইতিবাচক চিন্তাভাবনা এবং অনুপ্রাণিত করার মতো মানুষদের সাথে সময় কাটান। তাদের শক্তি এবং দৃষ্টিভঙ্গি থেকে আপনি অনুপ্রেরণা পাবেন। আমাদের চিন্তাগুলি আমাদের জীবনকে তৈরি করে। পরিণত হওয়ার চিহ্ন। মতবিরোধের পর নিজের কাজ পর্যালোচনা করা। পরিণত হওয়ার আসল লক্ষণ এটি নয় যে আপনি কতটা সফল বা আপনার কাছে কতটা জ্ঞান আছে। এর আসল পরিমাপক হল আপনি জীবনের জটিলতা এবং সংগ্রামগুলিকে কিভাবে সামলান। মতবিরোধ এবং মতপার্থক্য প্রতিটি সম্পর্ক এবং কথোপকথনের অংশ, কিন্তু এগুলিকে কিভাবে মোকাবেলা করা হয় তা আপনার ব্যক্তিত্ব এবং পরিণত হওয়াকে সংজ্ঞায়িত করে। প্রতিটি মতবিরোধের পর নিজের কাজ পর্যালোচনা করা কেবল আত্ম উন্নয়নের একটি পদ্ধতি নয়, বরং এটি আপনার মানসিক এবং আবেগিক বিকাশেরও ইঙ্গিত। মতবিরোধ হওয়া স্বাভাবিক। প্রতিটি মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং চিন্তাভাবনার ধরন থাকে, কিন্তু এটি গুরুত্বপূর্ণ যে আমরা মতবিরোধের সময় বা পরে কিভাবে প্রতিক্রিয়া জানাই। 1. মতবিরোধের সময় কেবল নিজের কথাকে সঠিক প্রমাণ করা, অন্যদের অনুভূতিগুলিকে উপেক্ষা করা এবং রাগের মাথায় এমন কিছু বলা যা সম্পর্কগুলিকে ক্ষতিগ্রস্ত করে। 2. মতবিরোধের পর শান্ত হয়ে এই চিন্তা করা যে আমি কি সঠিক করেছি এবং কি ভুল করেছি, এবং ভবিষ্যতে নিজের আচরণকে উন্নত করার চেষ্টা করা। প্রতিটি মতবিরোধ একটা শিক্ষার মতো।
যখন আপনি নিজের কাজ পর্যালোচনা করেন তখন আপনি আপনার দুর্বলতা এবং সেই দিকগুলি বোঝার সুযোগ পান যা উন্নত করা যেতে পারে। 1. মতবিরোধের সময় আমাদের আবেগগুলি আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। পর্যালোচনা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন পরিস্থিতিতে আপনার আরও ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন। 2. যখন আপনি নিজের ভুলগুলি চিহ্নিত করেন এবং সেগুলিকে শুধরে নেন তখন আপনার সম্পর্কগুলি আরও শক্তিশালী হয়। এটি আপনার প্রতি অন্যদের বিশ্বাস বাড়ায়। 3. আপনার পর্যালোচনার সময় আপনি বুঝতে পারবেন যে অন্য ব্যক্তি মতবিরোধকে কিভাবে অনুভব করেছেন। এটি আপনার সহানুভূতি বাড়ায়। 1. মতবিরোধ শেষ হবার পর যখন আপনার মন শান্ত হয় তখন সেই কথোপকথনটি আবার মনে করুন। 2. আমি কি অন্য ব্যক্তিকে শোনার সুযোগ দিয়েছিলাম? 3. আমি কি আমার কথা সঠিকভাবে বলেছিলাম? 4. আমি কি বেশি রাগান্বিত বা আক্রমণাত্মক হয়ে গিয়েছিলাম? 5. আমার প্রতিক্রিয়া কি পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল? 6. এটি সবচেয়ে কঠিন অংশ, কিন্তু নিজের ভুলগুলি স্বীকার করা পরিণত হওয়ার লক্ষণ। 7. সিদ্ধান্ত নিন যে ভবিষ্যতে আপনি একই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। যখন আপনি প্রতিটি মতবিরোধের পর নিজের পর্যালোচনা করেন তখন আপনি কেবল একজন উন্নত মানুষই হন না, বরং আপনি আপনার অনুভূতি, চিন্তাভাবনা এবং আচরণগুলিকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেন। এই প্রক্রিয়া আপনাকে আরও সংবেদনশীল, দায়িত্বশীল এবং পরিণত মানুষ করে তোলে। সুবিধাকে বেছে নেওয়া অসুবিধা এড়ানোর পথ নয়। আমরা সবাই আমাদের জীবনে সুবিধা এবং আরাম চাই। এটি একটি সাধারণ মানবিক প্রবণতা যে আমরা অসুবিধা বা কষ্ট থেকে বাঁচতে চাই। কিন্তু যদি আমরা প্রতিবার কেবল আরাম এবং সুবিধা বেছে নিই এবং অসুবিধা এড়ানোর চেষ্টা করি তাহলে এটি আমাদের একটি প্রকৃত আরামদায়ক এবং সন্তোষজনক জীবন দিতে পারবে না। আরামের খোঁজ আমাদের নিজেদের সুরক্ষা বলয় বা কমফর্ট জোনে বেঁধে রাখে। এটি সেই স্থান যেখানে আমরা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এটি আমাদের অগ্রগতি এবং আত্মবিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। অন্যদিকে অসুবিধা সেই স্থান যেখানে আমরা নিজেদের চ্যালেঞ্জ করি, নতুন জিনিস শিখি এবং নিজেদের সীমা অতিক্রম করি। কেবল আরামদায়ক বিকল্প বেছে নিলে আপনি নতুন জিনিস চেষ্টা করা থেকে বিরত থাকেন, যার ফলে আপনার ব্যক্তিগত এবং পেশাগত বিকাশে বাধা পায়। 2. যখন আমরা অসুবিধা থেকে ভয় পাই তখন আমরা অনেক সুযোগ হারিয়ে ফেলি যা আমাদের উন্নত করতে পারে। 3. কেবল সুবিধার পিছনে ছুটলে জীবনে গভীরতা এবং অর্থের অভাব অনুভব হতে পারে। অসুবিধায় পদক্ষেপ রাখার মাধ্যমে আমরা নতুন জিনিস বোঝার এবং নিজেদের ক্ষমতাকে উন্নত করার সুযোগ পাই। 2. যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই এবং সেগুলিকে অতিক্রম করি তখন এটি আমাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। 3. অসুবিধাজনক পথগুলি প্রায়শই আমাদের সেই অর্জনগুলির দিকে নিয়ে যায় যা দীর্ঘমেয়াদী সন্তুষ্টি এবং আনন্দ দেয়। আরাম এবং সুবিধার ক্রমাগত পিছনে ছুটলে আমরা নিজেদের ভয় এবং ব্যর্থতা থেকে বাঁচার অভ্যাস তৈরি করি। এই অভ্যাস আমাদের এই ভাবতে বাধ্য করে যে কষ্ট এড়ানোই সুখ, কিন্তু বাস্তবে এটি আমাদের জীবনের আসল আনন্দ এবং সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দেয়। যখন আমরা অসুবিধা থেকে বাঁচি তখন আমরা আমাদের ভয়ের মুখোমুখি হওয়ার সুযোগ হারাই। এই ভয় আমাদের ভেতরে সবসময় থেকে যায়। 2. কেবল আরাম বেছে নিলে আমরা কখনোই আমাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারি না। জীবনে বড় স্বপ্ন এবং লক্ষ্য প্রায়শই অসুবিধাজনক পথ দিয়েই পূর্ণ হয়। 3. আপনার আরাম অঞ্চল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসুন এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন। অভিজ্ঞতা সবচেয়ে কঠিন ধরনের শিক্ষক। এটি প্রথমে আপনাকে পরীক্ষা নেয় এবং তারপর পাঠ শেখায়। এই প্রবাদটি এই সত্যকে স্পষ্ট করে যে জীবনে আমাদের অনেক সময় এমন অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে এই অসুবিধাগুলি আমাদের অনেক গুরুত্বপূর্ণ জীবন পাঠ শেখায় যা আমরা সেই অভিজ্ঞতাগুলি থেকে লাভ করি। যখন আমরা কোনো নতুন পরিস্থিতিতে থাকি তখন আমরা প্রায়শই সম্পূর্ণ তথ্য ছাড়াই কোনো সিদ্ধান্তে পৌঁছে যাই। আমরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত থাকি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু ফলাফল সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে জীবনের সাফল্য কেবল পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং আমাদের সিদ্ধান্ত এবং কাজের উপরও নির্ভর করে।
অভিজ্ঞতা আমাদের এটিও শেখায় যে আমাদের প্রতিটি কাজে সম্পূর্ণ পরিশ্রম এবং সততার সাথে কাজ করা উচিত, কারণ এটাই সাফল্যের চাবিকাঠি। বোঝার এই পদ্ধতি আমাদের ব্যর্থতা এবং অসুবিধা থেকে শেখার অনুপ্রেরণা দেয়। প্রতিটি ব্যর্থতা একজন শিক্ষকের মতো কাজ করে, যা আমাদের দুর্বলতা এবং ত্রুটিগুলি অনুভব করায়। যখন আমরা এই দুর্বলতাগুলি বুঝি, তখন আমরা সেগুলিকে উন্নত করার জন্য কাজ করি। এছাড়াও অভিজ্ঞতা আমাদের এটিও শেখায় যে নেতিবাচক পরিস্থিতি অস্থায়ী হয় এবং সময়ের সাথে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। তাই আমাদের প্রতিটি কষ্টের মুখোমুখি সাহসের সাথে হওয়া উচিত, কারণ এটি শেষ পর্যন্ত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শেখায়। উদাহরণস্বরূপ, যখন একজন ব্যক্তি তার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু শুরুতে লোকসান হলো, তখন তিনি হতাশ হতে পারতেন। কিন্তু যদি তিনি সেই লোকসানকেই তার অভিজ্ঞতা হিসাবে দেখেন এবং সেখান থেকে শেখার চেষ্টা করেন, তাহলে তিনি তার কৌশলগুলিতে উন্নতি করার সুযোগ পাবেন। ধীরে ধীরে সেই ব্যক্তি সেই লোকসান থেকে আরও বুদ্ধিমান এবং সফল হবেন, কারণ এখন তিনি জানেন যে কোন সিদ্ধান্ত থেকে বাঁচতে হবে এবং কী পদক্ষেপ নিতে হবে। তাই অভিজ্ঞতার গুরুত্ব হলো যে এটি আমাদের সময়ের সাথে আমাদের ভুলগুলো থেকে শেখার সুযোগ দেয়। এটি আমাদের জীবনের বাস্তব পাঠগুলি বুঝতে সাহায্য করে এবং আমাদের পরিণত করে। যখন আমরা অভিজ্ঞতা থেকে কিছু শিখি, তখন আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং ভবিষ্যতে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। এই কারণেই অভিজ্ঞতাকে সবচেয়ে কঠিন শিক্ষক মনে করা হয়, কারণ এটি আমাদের কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসে পূর্ণ করে তোলে। যে গল্পগুলি আপনি নিজের সম্পর্কে এবং নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, সেগুলির প্রতি সতর্ক থাকুন। একটি মন যেটা নেতিবাচক চিন্তায় ভরা, তাতে ইতিবাচক চিন্তার জন্য কোনো জায়গা থাকে না। আমাদের সবার জীবনে কখনো না কখনো কষ্ট আসে এবং এই সময় আমরা নিজেদের সম্পর্কে এবং নিজেদের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন ধরনের গল্প তৈরি করতে শুরু করি। এই গল্পগুলি আমাদের চিন্তা করতে এবং বোঝার পদ্ধতিকে প্রভাবিত করে। যখন আমরা নিজেদের সমস্যা এবং ব্যর্থতা সম্পর্কে নেতিবাচকভাবে চিন্তা করি, তখন আমরা সেগুলিকে আরও বড় করে তুলি। এর ফলশ্রুতিতে আমরা আমাদের চিন্তাভাবনায় নেতিবাচকতাকে এত বড় করে তুলি যে আমাদের চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুযোগের জন্য কোনো জায়গা ছেড়ে দেয় না। এটিও বোঝা উচিত যে আমাদের চিন্তাভাবনা আমাদের বাস্তবতাকে আকার দেয়। যদি আমরা আমাদের অসুবিধা এবং সমস্যাগুলিকে সবসময় নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা আমাদের সমস্ত শক্তি সেই সমস্যাগুলির ওপর কেন্দ্রীভূত করব, সমাধানের ওপর মনোযোগ দেওয়ার পরিবর্তে। উদাহরণস্বরূপ, যদি আমরা সবসময় এই ভাবি যে আমরা কখনো সফল হতে পারবো না বা আমাদের পরিস্থিতি কখনো বদলাতে পারবে না, তাহলে আমরা নিজেদের ভেতরে আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা হারিয়ে ফেলি। এমন পরিস্থিতিতে আমরা কোনো নতুন প্রচেষ্টা করার জন্য প্রস্তুত থাকি না এবং আমাদের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তনও আসে না। এর বিপরীতে যখন আমরা আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক দিকে মোড় দিই, তখন আমাদের কাছে সমস্যার সমাধানের জন্য নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গি আসতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা আমাদের এটি বুঝতে সাহায্য করে যে অসুবিধাগুলি অস্থায়ী হয় এবং আমরা আমাদের পরিস্থিতি পরিবর্তন করতে পারি। একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত হই। নেতিবাচক চিন্তাভাবনায় ভরা একটি মস্তিষ্ক ইতিবাচক চিন্তাভাবনার জন্য কোনো জায়গা ছেড়ে দেয় না। যদি আমরা নিজেদেরকে এটি বলতে থাকি যে আমরা কখনো সফল হতে পারবো না বা আমাদের পরিশ্রমের কোনো ফল পাওয়া যাবে না, তাহলে আমরা নিজেদের ভেতরে ইতিবাচকতাকে প্রবেশ করতে দিই না। এটিও সত্য যে যদি আমরা নিজেদেরকে ক্রমাগত নেতিবাচক পরিস্থিতিতে আটকে থাকতে অনুভব করি, তাহলে আমরা সেই অবস্থানেই স্থির থাকি এবং কোনো পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিই না। তাই এটি জরুরি যে আমরা আমাদের চিন্তাভাবনার ওপর নিয়ন্ত্রণ রাখি, আমাদের নিজেদের নেতিবাচকতাকে চিহ্নিত করা এবং সেটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বদলাতে শেখা উচিত। যখন আমরা নিজেদেরকে এই গল্পগুলি শোনাই যে আমরা সক্ষম, আমাদের পরিস্থিতি বদলাতে পারে এবং আমরা আমাদের পরিশ্রম যে সব কিছু অর্জন করতে পারি, তখন আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারি। ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে আমরা কেবল আমাদের আত্মবিশ্বাসকে বাড়াই না, বরং আমরা আমাদের জীবনের নতুন সম্ভাবনা এবং সুযোগের জন্য প্রস্তুত থাকি। মানুষ আপনার মূল্য জানে, তারা শুধু এটাই আশা করে যে আপনি এটা জানেন না। এই প্রবাদটি এই কথাকে উন্মোচন করে যে আমাদের মূল্য এবং ক্ষমতাকে প্রায়শই অন্য মানুষ ভালো বোঝে, কিন্তু আমরা নিজেদের মূল্য এবং সামর্থ্যকে চিনতে প্রায়শই দ্বিধা করি। এই পরিস্থিতি আমাদের আত্মসংকোচ এবং আত্মবিশ্বাসের অভাবের ফল হতে পারে। যখন আমরা আমাদের আসল ক্ষমতাকে চিনতে পারি না, তখন আমরা জীবনে যা কিছু অর্জন করার যোগ্য তা পেতে ব্যর্থ হই। মানুষ প্রায়শই আমাদের কাজ এবং আচরণ দেখে এবং আমাদের সত্যিকারের ক্ষমতার অনুমান করে।
তারা জানে যে আমরা কি করতে পারি এবং কতটা সাফল্য পেতে পারি। কিন্তু যদি আমরা নিজেদেরকে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখি, তাহলে এটি আমাদের জন্য কঠিন হতে পারে। যখন আমরা আমাদের মূল্যকে চিনতে পারি না, তখন আমরা নিজেদের জন্য সঠিক সুযোগগুলি বেছে নিতে পারি না। আমরা না তো আমাদের পরিশ্রমের সম্পূর্ণ ফল পাই এবং না তো আমাদের আত্মবিশ্বাসকে বাড়াতে পারি। তাই এটি প্রয়োজনীয় যে আমরা আমাদের মূল্যকে চিনি এবং এটির সঠিক ব্যবহার করি। আমাদের এটি বোঝা উচিত যে আমরা নিজেদেরকে যত বেশি জানি, তত বেশি শক্তি আমাদের কাছে থাকে। যখন আমরা আমাদের ক্ষমতাগুলিকে চিনি এবং সেগুলিকে সঠিক দিকে লাগাই, তখন আমরা কেবল আমাদের জীবনে সাফল্য অর্জন করি না, বরং আমরা অন্যদেরও এটি দেখাতে পারি যে আমাদের মূল্য কী। শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যে আমরা নিজেদেরকে বুঝি এবং বিশ্বাস করি যে আমরা সব কিছু করতে পারি যা আমরা চাই। ভুল মানুষ প্রায়শই আপনাকে সঠিক জীবনের পাঠ শেখায়। এই প্রবাদটি এই কথাকে প্রকাশ করে যে আমাদের জীবনে কখনো কখনো এমন মানুষ আসে যাদের কাছ থেকে আমরা না তো কোনো আশা রাখি এবং না তো তাদের কাছ থেকে কোনো বিশেষ শিক্ষা পাওয়ার আশা করি। কিন্তু অনেক সময় সেই মানুষগুলি আমাদের কিছু এমন গুরুত্বপূর্ণ কথা শেখায় যা আমাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দেয়। এমন মানুষ যাদের আচরণ বা চিন্তাভাবনা আমাদের ধারণার সাথে মেলে না, তারা আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ পাঠ শেখানোর কাজ করে। যখন আমরা ভুল মানুষদের সাথে সময় কাটাই, তখন আমরা তাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ থেকে অনেক কিছু শিখতে পারি। আমরা বুঝতে পারি যে তাদের পদ্ধতি বা ধারণা আমাদের জন্য সঠিক নয়, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই আমরা এটিও জানতে পারি যে কি সঠিক এবং কি ভুল। এই অভিজ্ঞতা আমাদের চিন্তাভাবনাকে স্পষ্ট এবং পরিণত করতে সাহায্য করে। কখনো কখনো আমরা যা চাই না সেটাই আমাদের শেখায় যা আমাদের কি প্রয়োজন। ভুল মানুষদের কাছ থেকে পাওয়া শিক্ষা আমাদের জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার শক্তি দেয়। তাদের ভুল এবং নেতিবাচকতা থেকে আমরা এটি বুঝতে পারি যে আমাদের কি কি জিনিস এড়ানো উচিত এবং আমাদের কি কি প্রাধান্য রাখা উচিত। এটি এক প্রকারের জীবনের আয়না, যেখানে আমরা নিজেদের দুর্বলতা এবং ভুলগুলিকে চিনতে পারি। তাই যদিও কোনো ব্যক্তির সাথে আমাদের অভিজ্ঞতা নেতিবাচক হয়, তবুও সে আমাদের কিছু জরুরি শিক্ষা অবশ্যই দিতে পারে। ভুল মানুষ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায়, যা আমাদের সঠিক দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।